কতটুকু বলতে পারবো, সভাপতি কতটুকু অনুমতি দেবেন তার উপরে নির্ভর করবে। কারণ এখানে রক্তাক্ত কাশ্মীর আছে, গারচিলিরি আছে, নাগাল্যান্ড আছে, দেওয়ালের হুমকি আছে, এই সমস্ত বিষয়গুলো রয়ে গেছে। আর একটা কথা, যে আমরা কয়েকদিন বাদেই আমাদের যে সংগঠন এপিডিআর সে তার অর্ধশতবর্ষ পূর্ণ করবে। সাথে সাথে 2021-এ 73তম হিউম্যান রাইটস ডে আমরা বিভিন্নভাবে উদযাপন করেছি হয়েছিল। তাই পেছনে যেটা ছিল সেটা একটা ছিল নরমেদ যজ্ঞের অভিজ্ঞতা, স্বজন হারানোর ব্যথা, রক্তাক্ত স্মৃতি। এই সমস্ত পটভূমিকায় দাঁড়িয়ে কিন্তু গোটাকে যারা পুরনো মানুষ তারা খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছেন যে সেটাও এক বেদনাবিদ্ধ সময়ে গড়ে উঠেছিল কিছু মানুষ, তারা সামনে এগিয়ে এসে এই সংগঠনটা গড়ে তুলেছিলেন। 2022 সালে আমরা 50 বছরে পদার্পণ করব। একটু আগে বলছিলেন শ্রদ্ধেয় তপনলাল বাবু যে দোভাল কোনো নতুন কথা কিছু বলেননি, এটা খুব পরিষ্কার কথা। কারণ কার্ল মার্কসের মার্ক্সবাদী আপনারা হন বা না হন, কার্ল মার্কসের একটা বিখ্যাত কথা আছে, অমোঘ বাণী বলতে পারি, the ideology of the ruling classes is the ruling ideology of the era. মানে শাসক শ্রেণীর তাদের যে ভাবাদর্শ, যে ভাবনা, যে কর্মকাণ্ড, সেগুলোকেই তারা প্রতিষ্ঠিত করে সমকালীন সমাজের রুলিং আইডিয়াস হিসাবে। এটাকে আরো পরে ব্যাখ্যা করেছেন গ্রামসি তার প্রিজন নোটে, এবং সেখানে নিয়ে এসেছেন তিনি আধিপত্যবাদের ধারণাকে, সিভিল সোসাইটির ধারণাকে। এবং সেখানেও তিনি খুব পরিষ্কারভাবে বলছেন যে শাসকেরা তার ভাবনাকে, তার ভাবধারাকে সমাজ মানসিকতার একটা উপাদান হিসাবে তারা তুলে আনে এবং প্রতিষ্ঠিত করতে চায় তাদের ভাবনাকে, তাদের ভাবধারাকে এই সিভিল সোসাইটির মধ্যে দিয়ে। সুতরাং দোভালের এই উক্তি এটা চিরকালই ছিল, আছে, কাল, সময়, দেশ, পাত্র বিশেষে তার তারতম্য নিঃসন্দেহে রয়েছে। তবে এইখান থেকে ভাবনাটাকে যদি শুরু করি বা আমার বক্তব্যকে যদি শুরু করি, তাহলে দেখবো এগুলোর প্রমাণ আমি দিয়ে দেবো। বিশেষত সিডিআর হয়ে বা এপিডিআর এর প্রতিনিধি হিসাবে কাশ্মীর বা গারচিলিরি কিংবা ছত্তিশগড়, অবুজমার, এই সমস্ত এলাকাতে কিংবা নিয়মগিরি যখন তথ্য অনুসন্ধানী দলের সঙ্গে গিয়েছি আমাকে সমৃদ্ধ করেছে, এবং সেখানে এই কথাগুলোকে কিভাবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা হয়েছে সেগুলো আমরা দেখেছি প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে। বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, ঘেরাওয়ের মুখে পড়তে হয়েছে, এবং যারা বিক্ষোভ ঘেরাও করেছেন তারা শুধু যে রাষ্ট্রের বাহিনী, আর্ম ফোর্সেস, তারা নয়, তার বাইরে তারা সিভিল সোসাইটির মানুষ হিসাবে গণ্য হয়। নাগপুর কলেজের অধ্যাপক যিনি একাধিক যুবককে নিয়ে আমাদেরকে ঘেরাও করেছিলেন, প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছিলেন, এবং গারচিলিরির ভোগরাগড় সাব ডিভিশনে যখন আমরা বলিয়া কাসানসুর যেখানে ঘটনাটি ঘটেছিল, 40 জন মানুষকে 2018 সালে আপনারা জানেন হত্যা করা হয়েছিল, তখন আমাদের সামনে একটা ব্যানার নিয়ে হাজির হয়েছিল কিছু মানুষ যারা বাসে করে এসেছিলেন ওখানে, এবং তাদের দেখে কিন্তু আমাদের কখনোই মনে হয় না তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, গারচিলিরি বা আশেপাশের এলাকার ভদ্রজন। এবং তারা যে ব্যানারটা ব্যবহার করেছিল সে ব্যানারটা হচ্ছে
যে নকশাল পীড়িত অধিবাসী। সুতরাং তারা আমাদেরকে বলবে কেন আপনারা এই ফ্যাক্ট ফাইন্ডিং এসেছেন, এবং তারা প্রতিষ্ঠিত করতে চাইছিল যে না, আসলে এরা যে সমস্ত কাজকর্ম করে সেগুলা সমস্ত ক্রিমিনোলজির মধ্যেই পড়ে। এটা করতে চেষ্টা করেছিল তারা। এবং আমরা ঘুরে এসে যখন ফ্যাক্ট ফাইন্ডিং করি গাড়চিরোড়ি এবং তার প্রেস মিট করি, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলি, এসপির সঙ্গে কথা বলি, তারপরে দেখা গেল যে পুনের একটা সংগঠন, যে সংগঠনটা হচ্ছে ইন্ডিয়ান হিউম্যান রাইটস কাউন্সিল, সেই ইন্ডিয়ান হিউম্যান রাইটস কাউন্সিল তার 2-3 দিনের মাথায় সেই এলাকাতে গেছে এবং তারা এটা প্রেস রিলিজ করেছে খুব বড় করে। এবং সেই সভ্যরা কিন্তু কেউ ছিলেন অধ্যাপক, কেউ ছিলেন উকিল, আইনজীবী, এই রকমের 17 জনের একটা কমিটি তারা ওই এলাকায় ফ্যাক্ট ফাইন্ডিং করেছে, তারা একটা রিপোর্ট প্রকাশিত করে। এবং সেই রিপোর্টের মধ্যে দিয়ে তারা দেখাতে চেয়েছেন যে আসলে যে 39 জনের টিম, সিডিআরও, তার সঙ্গে WSS যুক্ত ছিল, ইন্ডিয়ান পিপলস লয়ার্সরা যুক্ত ছিল, সুরেন্দ্র গাডলিং ছিলেন আমাদের সঙ্গে, আসলে এরা আউটফিট, নকশালিকদের আউটফিট এরা। এবং সেটা দেখুন কিভাবে তারা বলছে। সেখানে যে 40 জন মানুষ মারা গেছিলেন, আসলে প্রথমেই তারা প্রেস কনফারেন্স যেটা করেছিলেন সেখানে প্রশাসনের পক্ষ থেকে অভিনব দেশমুখ, তিনি তখন সেখানকার এসপি ছিলেন, আর এখনকার এসপি যিনি এসেছেন গার্গ, তিনি হচ্ছে তখনকার এডিশনাল এসপি ছিলেন। এবং সেখানে তিনি প্রথমে যেটা দেখিয়েছেন যে কেউ এনকাউন্টারে মারা গেছে, ফোর্স গেছে রুটিন সার্চ অপারেশনে, তখন তাদের উপরে তারা গুলি চালায় এবং যার ফলে ন্যাচারালি তারা আত্মপক্ষ সমর্থনের প্রয়োজনেই তারা গুলি চালায় এবং সেই গুলি চালানোর ফলে মারা গেছে। কিন্তু 4 দিন ধরে আমরা ওই এলাকায় তন্ন তন্ন করে যে সমস্ত খবর সংগ্রহ করতে পেরেছিলাম, তার মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম যে না, সব কজনকে হত্যা করা হয়েছে, সব কজনকে। এবং তাদের মধ্যে 19 জন মহিলা ছিলেন, এবং এই 19 জনের মহিলার মধ্যে 13 জন মহিলা ছিলেন, তাদের বয়স হচ্ছে আপনার 15 থেকে 17-র মধ্যে। এবং যখন ওরা অপারেশনটা চালাচ্ছে সেই সময় খুব সন্তর্পণে পিছনে একটা পাহাড় ছিল, সামনে ইন্দ্রাবতী নদী, এবং ওটাকে ইন্দ্রাবতী কনক্লেভ বলা হয়, রক আইল্যান্ড, প্রচুর গভীর জল ওখানে। আমরা অনেক দূর দিয়ে, যেখানে খরস্রোতা, তার উপর দিয়ে খুব কষ্টে পার হয়ে আমরা গেছিলাম ওইখানটায়। এবং ওইখানটাতে পাহাড় ডিঙিয়ে তারা এসেছে ছত্তিশগড় থেকে, মূলত 300 সিআরপিএফ বাহিনী যারা গুলি মেরে এসেছে। এবং ওখানে সি কমান্ডো বলে একটা খুনে বাহিনী তৈরি করা হয়েছে, ছত্তিশগড় তৈরি করেছে এবং মহারাষ্ট্র তৈরি করেছে। এবং এই সি কমান্ডো বাহিনীকে তৈরি করা হয়েছে, খুব গর্বের সঙ্গে বলছে অভিনব দেশমুখ এসপি, খুব গর্বের সঙ্গে সে বলছে যে এদেরকে আমরা 1995 সাল থেকে হাজারিবাগ ফরেস্টে এদেরকে ট্রেনিং দিয়েছি, এবং এদের মধ্যে থেকে আমরা বাছাই করা ট্রাইবাল সম্প্রদায়ের মানুষকে, মাদিয়া গোন্ড সম্প্রদায়ের মানুষকে আমরা নিয়ে এসেছি। মোস্ট অফ দেম, তাদের অধিকাংশ ছিল সারেন্ডার মাহিস্ট্রি যারা। এত বছর ধরে এদেরকে তৈরি করেছি, কারণ আপনারা তো জানেন এদের যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন তারা গেরিলা লড়াই দিয়ে থাকে এবং তার জন্য তারা এক্সপার্ট। সুতরাং তাদেরকে কমব্যাক্ট করতে হবে আমাদের এদেরকে 2095 সাল থেকে 10-15 বছর ধরে এদেরকে ট্রেনিং দিয়ে আমরা তৈরি করেছি।
এবং ব্যবহৃত হয়েছে যে সমস্ত আর্মস যেগুলো সাধারণভাবে যুদ্ধে ব্যবহার করা হয়, এক ধরনের রকেট লঞ্চার আছে যেটাকে ওরা বলে যে গ্রাউন্ডে বা পাহাড়ি কোনো এলাকায় বাস করি এলাকাকে সমস্ত এলাকাকে ছত্রভঙ্গ করে দিতে পারে। এই ধরনের শক্তিশালী আর্মস সেখানে ব্যবহার করা হয়েছিল। আজকে আপনারা জানেন যে এই সমস্ত ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে হিউম্যানিটেরিয়ান ল, মানবিক আইন, যেটা মানবিক আইনটা তৈরি হয়েছে দীর্ঘ এক ইতিহাসের মধ্যে দিয়ে, এবং সেই ইতিহাস যে মেমোরি অফ সালফোনিও বলে একটি বই আছে, যে বইয়ে এক জুইস ব্যবসাদার তিনি যাচ্ছিলেন ইতালির ওই সালফোনিও পাশ দিয়ে, তো তিনি দেখেন যে আত্মচিৎকার আসছে মানুষের, নামলেন, গিয়ে দেখলেন যে একটা যুদ্ধক্ষেত্র, অসংখ্য মৃতদেহ পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলো, এবং কিছু মানুষ তখনও বেঁচে রয়েছেন, তারা চিৎকার করছেন। তখন থেকে শুরু হয়েছিল এই লড়াইটা, এবং 1919 সালে এসে যখন আপনার রেড ক্রস সোসাইটি তৈরি হয়, রেড ক্রিসেন্ট তৈরি হয়, তার পরবর্তী ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান ল তৈরি হয়েছে, এবং 1949 সালে এসে তার 4টে কনফারেন্স হয়েছে জেনেভাতে, এবং সেই সম্পর্কিত প্রশ্নে অসংখ্য আইন। আসলে হিউম্যানিটেরিয়ান লটা হচ্ছে মূলত যুদ্ধের প্রয়োজনে বা যুদ্ধের সময়ে এই লগুলো ব্যবহার করা হয়, এবং ভারতবর্ষ কিন্তু 11 ডিসেম্বর 1992 সালে এটাকে র্যাটিফাই করেছে, স্বাক্ষর করেছে। সেক্ষেত্রে যুদ্ধের নিয়ম কানুন সম্পর্কে, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হবে সে সম্পর্কে, এমনকি যারা বন্দী হয়েছেন কিংবা জাহাজ ডুবে গেছে সেই জাহাজ থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের সম্পর্কে বিস্তৃতভাবে সেই আইনের ব্যাখ্যা রয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখলাম কি, আমি কেন এই কথাগুলো বলছি এই কারণে যে ছত্তিশগড়ে এবং গাচ্চিলুড়িতে আমরা দেখলাম যে এক্ষেত্রে দুটো ভাগ করা আছে। যখন যুদ্ধ হয় দুটো দেশের মধ্যে বা একাধিক দেশ যখন যুদ্ধে লিপ্ত হয়ে থাকে, তখন এই আইন কিভাবে প্রয়োগ হবে তার একটা ধারণা দেয়া আছে। আর যখন আর্ম অপোজিশন গ্রুপের সঙ্গে দেশের সশস্ত্র বাহিনীর সংঘাত ঘটছে, এবং সেক্ষেত্রে কি কি পদ্ধতি, কি কি উপকরণ, কি কি যুদ্ধের কৌশল নির্ধারণ করা হবে সেটাও কিন্তু বিস্তৃতভাবে সেই ব্যাখ্যার মধ্যে রয়েছে। কিন্তু ভারতবর্ষের বাহিনী সেই ব্যাখ্যার মধ্যে কোনোদিনই যায়নি। যেমন যায়নি যে আপনারা কল্পনা করতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর আমরা যখন এসপিকে গিয়ে রীতিমতো চার্জ করেছি, তাকে বলছি যে এই 40 জন মানুষকে যে আপনারা হত্যা করেছেন, আপনারা সেখান থেকে উদ্ধার করেছেন মাত্র 6টা এসএলআর আর কিছু গ্রেনেড, তাহলে এদের মধ্যে সবাই আর্মস, উপযুক্ত আর্মস নিয়ে তারা তৈরি ছিল এমনটা তো নয়, কারণ মাত্র 6 জন ছিল 40 জনের মধ্যে, এবং যাদের মধ্যে 15 থেকে 17 বয়স্ক হচ্ছে 19 জনের সংখ্যা। যেখানে কিভাবে আপনারা তাহলে এটাকে করছেন, এবং এই সম্পর্কে হিউম্যানিটেরিয়ান ল যার 1992 সালের 11 ডিসেম্বর আপনারা র্যাটিফাই করেছেন, সেটাকে তো আপনারা মানেননি। দ্বিতীয় নম্বর, এই হত্যাকাণ্ড ঘটানোর পর বড়িয়া বলে পাশের একটি গ্রাম ছিল ইন্দ্রাবতী নদীর এপারটায়, সেই গ্রামে তারা ফিস্ট করেছে, মদ খেয়েছে, এমনকি বাধ্য করেছে আদিবাসী রমণীদের সামনে নিয়ে এসে নাচতে, এবং
এবং ওইখানে দাঁড়িয়ে তারা প্রত্যেকটি সি কমান্ডোর, স্পেশালি সি কমান্ডোর যে 55 জন জওয়ান ছিল তাদের মধ্যে তারা 40,000 টাকা করে রিওয়ার্ড এটা দিয়েছে। তো আমরা প্রশ্ন করেছিলাম যে এই 40 জনে, এই 55 জন যারা ছিল, সে 55 জনের একজনের গায়েও কি সামান্যতম আঁচড় কেটেছে মাওবাদীরা? বা এরা কোথায় আছে? এদের কোনো একজনের সঙ্গে আমাদের পরিচয় ঘটাতে পারবেন? পরে দেখা গেল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে 3 মাসের ছুটিতে, দেশের মধ্যে নয়, ব্যাংককে তারা ছুটি কাটাতে গেছে। বিরাট স্ট্রেন গেছে তাদের। সুতরাং শাসকরা স্ট্রেন মুক্ত করে একটু ফুর্তি ফার্তার মধ্যে দিয়ে তারা আবার ঠিকঠাক হয়ে ফিরে আসবে, আবার হত্যাকাণ্ড ঘটাবে। তাই এই জায়গাগুলোতে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওই 40 জনের মধ্যে 13 জনকে ওখানেই মারা গেছিল, যাদের দেহ ওই দিনকে পাওয়া গেছিল। আমরা গাছচিলুড়ি হসপিটালে যখন গিয়েছিলাম, 3 জন এটার ডেড বডিগুলোর 39টা ডেড বডি তারা পোস্টমর্টম করেছিলেন, এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনার, তারা প্রথমে বললেন যে কথা, যে অফিসিয়াল কোনো কথা আমি আপনাদেরকে বলতে পারবো না, আপনারা বরঞ্চ ওই পাশের ঘরে যান, একটি মহিলা এবং আরেকজন পুরুষ যারা মূল এই পোস্টমর্টম প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাদের কাছ থেকে তারা যদি আনঅফিসিয়ালি কিছু বলে তাহলে তাদের কাছ থেকে আপনারা শুনে নিতে পারবেন। তা তারা বললেন যে হ্যাঁ, এক্সিট উন্ড আমরা দেখেছি, এন্ট্রান্স উন্ড দেখেছি, এবং কত কাছে থেকে গুলি করা হয়েছে তার প্রমাণও। কারণ আজকের মেডিকেল জুরিসপ্রুডেন্স সেগুলো ঠিকঠাকভাবে বলে পরিষ্কার বলে দিতে পারে যে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কত দূর থেকে ব্যবহার করা হয়েছে, এবং কোন ধরনের গুলি ব্যবহার করা হয়েছে, সমস্ত কিছু বলে দিতে পারে। তাই মহিলা অনেক কিছু কথাই আমাদেরকে বলেছিলেন, আনঅফিসিয়ালি বলেছিলেন। এরপরে ওখান থেকে জীবন্ত অবস্থায় ধরা হয়েছিল প্রায় 13 জনকে, এবং সেই 13 জনকে ওখান থেকে 60 কিলোমিটার দূরে নাইনার ফরেস্ট বলে আর একটা, রাজারাম খান্ডালা বলে যে ফরেস্ট, ওদের বিখ্যাত ফরেস্ট গাছচিলুড়ি, সেখানে নিয়ে গেছিল। সেখানে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং তাদেরকে হত্যা করা হয়েছিল কেন? কারণ এদের কাছে খবর ছিল যে ওদের মধ্যে এরিয়া কমান্ডার সাইনাথ ছিল, এবং সাইনাথের কাছে 3 কোটি টাকা রয়েছে ক্যাশ। এইবার সাইনাথকে গুলি করে মারেনি। মহিলা বললেন যে তার এই একদিকে খুব ভারী কুঠার ফুটার দিয়ে একদিকটা একদম ইয়ে করে দেওয়া হয়েছিল, পাঁজরটাকে কাটা হয়েছিল। এই অত্যাচারের ফলে সে দেখিয়ে দিয়েছিল তার বাবার বক্তব্য অনুসারে। এবং সেখানে আমরা গিয়ে দেখলাম যে একটা ফরেস্টের ভিতরে একটা জায়গায় একটা কাঠ আড়াআড়ি করে রাখা আছে, আসলে জায়গাটাকে চিহ্নিত করা আছে, এবং সেইটা খুঁড়ে এইরকম বড় একটা ইয়ে পাওয়া গেল, ক্যান। এবং ওই ক্যান থেকে 3 লক্ষ থাকুক বা 1 লক্ষ থাকুক বা 1.5 লক্ষ থাকুক, এখন অ্যাকচুয়াল সংখ্যাটা আমরা জানি না, কিন্তু ওই টাকাটার প্রশ্ন আমরা তুলেছিলাম যে টাকাটা কোথায় গেল। এই টাকাটা কি কেন সিজার লিস্টে এসেছে আপনাদের কাছে? আপনাদের যে এফআইআর করেছেন, 3টে এফআইআর করেছেন, সেই 3টে এফআইআর এর মধ্যে তো বলে যে না, এ ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, এটা গল্প, এটা গসিপ ওখানে চলছে। সাইনাথ ইয়েতেই মারা গেছে, খুব পপুলার ছেলে ছিল ওই এলাকায়, সে তার মাত্র 17 বছর বয়সে বাড়ি ছেড়েছিল, এবং তারপরে ওই এলাকায় মানে সাধারণ যুবকদের মধ্যে একটা ক্রেজ ছিল যে আমি সাইনাথ হব, আমি নান্দু হব। এই যে ক্রেজটা তৈরি হয়েছিল, এবং ক্রেজটা তৈরি হওয়ার পিছনের যে কারণগুলো আছে, সে কারণগুলো আমরা অনুসন্ধান করতে পেরেছিলাম খানিকটা। সেটা একটা, যে গাছচিলুড়িকে যদি আপনারা দেখেন, গাছচিলুড়ি ডিস্ট্রিক্টটা 1982 সালে ফর্ম হয়েছিল, তৈরি হয়েছিল। তার আগে এটা মহারাষ্ট্রের 2টো তহসিলে যুক্ত ছিল
আপনার চন্দ্রপুরা ডিস্ট্রিক্টের সঙ্গে। এই চন্দ্রপুরা ডিস্ট্রিক্টকে ভাগ করা হয়েছিল, ভাগ করে, এবং এই গারচুলির জনসংখ্যা হচ্ছে আপনার 10,72,000, এবং এই গারচুলির 76% হচ্ছে বনাঞ্চল। মানে এই ধরনের বনাঞ্চল সমৃদ্ধ জেলা ভারতবর্ষে আর আছে কিনা আমরা জানি না। ছত্তিশগড়েও আমরা গিয়েছি, দেখেছি, কিন্তু এই 76% বনভূমি জঙ্গল আমাদের জানা ছিল না। ব্রিটিশ আমলে একটা সময়ে কোম্পানির আমলে গারচিলরি তাদের আকর্ষণের জায়গা ছিল মূলত সেগুন গাছ, টিক, যেটা জাহাজ শিল্পে মূলত ব্যবহৃত হতো। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা আস্তে আস্তে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার এর মধ্যে দিয়ে উঠে আসছে, দেখা যাচ্ছে যে এন্টার মহারাষ্ট্রে আপনার 260 মিলিয়ন টন আকরিক লৌহ রয়েছে, এবং যার মধ্যে শুধু গারচুলারি ডিস্ট্রিক্টটাই আছে 180 মিলিয়ন টন। এবং রেড হিলস, ওরা যেটাকে বলে সূর্যগড় পাহাড়, যেটাকে ওরা বলে দেউকি দেব, মানে দেবতার দেবতা হচ্ছে রেড হিল, মানে সূর্যগড়। ধামকুন্দন বলে আর একটা পাহাড় আছে, এর মাঝেই মাদিয়াগঞ্জ সম্প্রদায়ের বাস। এবং এই 10,72,000 মানুষের মধ্যে এসটি এবং এসসি মিলিয়ে তারা হচ্ছে 51% টোটাল জনসংখ্যার। এবং এরা মূলত গারচুলারি ফরেস্টের আশেপাশের গ্রামগুলোতে থাকে, ছত্তিশগড়ের বর্ডার এলাকায়, এবং অপর দিকে গেলে এখন অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে যেটা তেলেঙ্গানা হয়েছে, তেলেঙ্গানা অঞ্চল দিয়ে ভাগ করে রেখেছে আপনার ইন্দ্রাবতী নদী, এপাশ দিয়ে গোদাবরী রয়েছে, এবং একটা কনক্লেভ আছে ওখানে, যেটাকে বলে ওরা মহাসংহিতা, খুব পবিত্র নদী ওদের কাছে আর কি। এবং এখানে প্রায় 1700 আপনার নন রেভিনিউ ভিলেজ আছে, 77টা আপনার পঞ্চায়েত সমিতি রয়েছে, এবং অধিকাংশ এই সম্প্রদায়ের মধ্যে প্রায় 98% হচ্ছে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট, মোস্টলি বাদিয়াগন্ড, তারপরে হচ্ছে শবর এবং খরিয়া সম্প্রদায় বসবাস করে তারা। তা এখানে প্রথমত ওরা 2053 সালে লয়েড কোম্পানির সঙ্গে চুক্তি হয়, একটা মৌ স্বাক্ষরিত হয় 20 বছরের, যে 678 হেক্টর জমিকে ওপরে ওরা খনন কার্য চালাবে, মাইনিং করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সময় ওরা নিজেরাই বলে যে দেখুন, আমরা মাওবাদী নই বা রাইফেল নিয়ে আমরা ঘুরে বেড়াই না, কিন্তু মাওবাদীদের কাছে আমরা কৃতজ্ঞ একটি জায়গা থেকে, যেটা পরবর্তীকাল ক্ষেত্রে আমাদেরকে ফরেস্ট ভিলেজার রাইটস, ফরেস্ট রাইটস অ্যাক্ট, পেশা আইন, গ্রাম সভা, এইগুলোকে আমাদেরকে শিখিয়েছে, যেগুলো আইনগতভাবে স্বীকৃত আইন। যার ফলে ওরা স্লোগান দেয়, পঞ্চায়েত নয়, ওরা স্লোগান দেয় যে লোকসভা নয়, বিধানসভা নয়, সবচেয়ে উঁচা গ্রাম সভা। এটা হচ্ছে ওদের স্লোগানের জায়গা। এবং এই গ্রাম সভা আইন সম্পর্কিত প্রশ্নে আপনারা যারা অনেকেই জানেন যে তাদের অনুমোদন ছাড়া কোনো প্রজেক্ট সেখানে হতে পারবে না। সে পঞ্চায়েত অনুমতি দিক, বিধানসভার নেতারা অনুমতি দিক, বা রাজনৈতিকভাবে যারা যে দল শাসন করছে তারা অনুমতি দিক, কিন্তু কিছুতেই গ্রাম সভার অনুমতি ছাড়া কোনো ধরনের প্রজেক্ট, কোনো ধরনের মাইনিং তো দূরস, কোনো ধরনের প্রজেক্টই তারা তৈরি করতে পারবেন না। তো এর ফলে দেখা গিয়েছিল কি, 2006 সাল থেকে লাগাতার প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা কিন্তু চালিয়ে গেছেন। ওখানে কোম্পানির লোকজনদের ঢুকতে দেননি, ট্রাক্টর ঢুকতে দেননি, এবং গাছ কেটে যে রাস্তা তৈরি করবে, গাছ কাটার বিরুদ্ধেও তারা দাঁড়িয়েছেন। এবং একাধজন বা কয়েকশো মানুষ নয়, হাজারে হাজারে মানুষ সেখানে দাঁড়িয়েছেন, কারণ এই এলাকাতে
বহুগুণের একটা প্রভাব ছিল, বাবা সাহেব আম্পের একটা প্রভাব ছিল, এবং তাদের পরিচালিত হসপিটালও রয়েছে সেখানে, বিদ্যালয়ও রয়েছে সেখানে, এবং তারা ভীষণভাবে সম্মান করে এদেরকে। তারা বলেছিল আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গ্রামসভা হাতিয়ার, সুতরাং আমরা করতে দেব না। এরপর থেকে শুরু হয় টাস্কি। এবং আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছি যে দেখুন, শুধুমাত্র গাড়চিলিডি ডিস্ট্রিক্টের মধ্যে 3টে তহসিলে যেভাবে হত্যা করা হয়েছে মানুষদের, শুরুটা হয়েছে ব্যাপকভাবে, শুরুটা হয়েছে 2014 সাল থেকে। 2014 সালের পরিসংখ্যানে দেখছি আমরা যেখানে 22 জন মাওয়িস্ট মারা গেছেন, এবং সেখানে 32 জন সাধারণ মানুষ মারা গেছেন। গভর্নমেন্টের তার তথ্য 2014 সালে, 2015 সাল, 2016, 2017, 18, 2021 পর্যন্ত আছে। একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে, এবং সব ক্ষেত্রেই আমরা দেখছি যে 1জন কি 2জন ভারতবর্ষের আর্মির লোকরা মারা গেছেন, প্যারামিলিটারির লোকরা মারা গেছেন, আর সেইখানে সিভিলিয়ান এবং ইয়েদের সংখ্যাটা, মাওয়িস্ট বলে যাদেরকে শনাক্ত করা হয়েছে, তাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে 50, 55, 56 করে প্রতি বছরে এই ঘটনাগুলো। এবং 2018 সালে যখন আমরা মার্চ মাসে, মে মাসে আমরা যখন ফ্যাক্ট ফাইন্ডিং এ যাই, এপ্রিল মাসের ঘটনা, মে মাসে আমরা যখন যাই, তার আগে জানুয়ারি থেকে এর মধ্যে আমরা 7টা এই ধরনের বনে গেছে। জাস্ট তারা জঙ্গলের কাঠ কাটতে, পাখি শিকার করতে, গুলতি নিয়ে মেরে দেওয়া হয়েছে তাদের। কারণ আপনারা জানেন আস্থার মতো একটা আইন ভারতবর্ষে রয়েছে, নাগাল্যান্ডের কথা বলে গেলেন এর আগে, এবং এই আস্পা আইনকে বারবার চ্যালেঞ্জ জানিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম চ্যালেঞ্জটা জানিয়েছিলেন যখন শুধুমাত্র 1972 সালে মণিপুর এবং আসামে